যে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমাদের প্রচণ্ড দুর্বিপাকের মুহূর্তে যে আমরা স্যারকে আমাদের একটা বিপর্যস্ত জাতি একটা স্বৈরাচারের পতনের পরপরই তিনি যে দায়িত্ব গ্রহণ করেছেন তার জন্যে আমরা খুব গর্বিত। এবং আমি একটা সত্যি কথা বলি, আমি অন্য জায়গায় বলেছি যেটা যে মাত্র ৮০-৮১ বছর বয়স হয়নি বাইডেন যুক্তরাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করেছে, আর ওনার বয়স তার থেকে কমপক্ষে ৩-৪ বছরের বেশি হওয়ার পরে এই বয়সে তিনি বাংলাদেশের যে প্রায় 180 মিলিয়ন লোকের যে দায়িত্ব গ্রহণ করেছে, এটা আমাদের জাতীয় সৌভাগ্য আমি এটা মনে করি। এবং তিনি আসার পরে একটা ভঙ্গুর অর্থনীতি যেটা লুটপাট করা হয়েছে, এই অর্থনীতিকে যে ধ্বংস করা হয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত ধরেন গত মাসে আপনার $26 বিলিয়ন আপনার রেমিটেন্স আসছে। আর আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, আপনারা জানেন কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে দুটো বিষয় আছে। তো কারেন্ট অ্যাকাউন্টে আমি মনে করি এখন মোর দ্যান $4.5 বিলিয়ন সেখানে রয়েছে, এবং যে ব্যাংকগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল সেগুলো তো এখন স্টেবল অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্যের দাম আপনারা দেখেছেন রোজার সময় সবসময় খুব বেড়ে যায়, কিন্তু এবার আমরা দেখেছি যে দ্রব্যমূল্যের যে স্টেবিলিটি সেটা খুবই সন্তোষজনক ছিল বা এখনো আছে। দেশে বিদেশে আমাদের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে, আমরা একটা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মানুষ গণতান্ত্রিক চিন্তা চেতনায় বিশ্বাস করে দেশে এবং প্রবাসে। আমরা প্রবাস থেকেও যত রকম সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে বা দেশে গণতন্ত্র উদ্ধারের জন্য যা যা করার দরকার, আমি একজন ইকোনমিস্ট হিসেবে আমরা সবসময় করে যাব নিঃস্বার্থভাবে। আমরা জেল জুলুমকে উপেক্ষা করিনি, ঠিক একইভাবে আমরা স্যারের যে সরকার তাকেও সাপোর্ট করি। কিছু কিছু কথা আসে তার অ্যাডভাইজারদের নিয়ে, আমি একমত অনেকে বিষয়গুলো নিয়ে, কিন্তু এটা তাদের দায়িত্ব, তাদের যেভাবে এগিয়ে আসা উচিত ছিল। যেমন মনে করেন স্যার যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন, যে সুন্দরভাবে জাতীয় অর্থনীতির কথা বলেন, ব্যাংকিং সিস্টেম, এই কথাগুলো কিন্তু অর্থমন্ত্রীর বলা উচিত ছিল, কিন্তু আমরা তার সাক্ষাৎকার কখনো আমরা এগুলো দেখিনি। তারপরে যে ধরেন কত হাজার হাজার কোটি টাকা তিনি দুস্থ মানুষদের দিয়েছেন, সাহায্য করেছেন, তারপরে যারা আহত বা চিকিৎসার জন্য খরচ করেছেন বা বিদেশে পাঠিয়েছেন, এই খবরগুলো স্যার না বললে আমরা জানতাম না। কিন্তু এটা তো তার দায়িত্ব না, এর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে, অর্থ মন্ত্রণালয় রয়েছে, সমাজ কল্যাণ বিভাগ আছে, এই দায়িত্বগুলো তাদের। ফলে এই ব্যর্থতা কাটিয়ে ওঠা সম্ভব হলো না কেন আমি জানি না, বাট আমাদের সাহায্য সহযোগিতা সব রকম থাকবে। উইশ হিম গুড লাক। এবং সব থেকে বড় যে চ্যালেঞ্জ এখন আমরা মনে করি সেটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন দিয়ে জাতিকে যে কোনোভাবেই হোক একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে ঢুকিয়ে দিতে যেতে পারলে আমি মনে করি যে আমার শ্রদ্ধ শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সাথে আমি নিজেও বহু কাজ করেছি, এই প্রবাসে বহু রিসেপশন বা অন্যান্য বিষয় নিয়ে আমি কাজ করেছি। ক্যাপিটাল হিলে আমি ছিলাম, সেখানে তার যে গোল্ড মেডেল, কংগ্রেশনাল গোল্ড মেডেল, অনেক জায়গায় স্যারের সাথে আমি গিয়েছি। সুতরাং এই বয়সে সব থেকে অবাক কাণ্ড যে তিনি যে এত সুন্দরভাবে কথা বলছেন, চলছেন, ফেরছেন। এবং আপনারা দেখেছেন এই যে নিউ ইয়র্কে যেদিন উনি আসেন তার পরের দিনই বড় বড় মিটিংয়ে যোগ দেয়। আমরা যখন দেশে যাই তখন অ্যাকচুয়ালি আমার মনে হয় যে 2-3 দিন 5 দিন লাগে একটু রেস্ট নিতে, কিন্তু স্যার সারা জীবন কিন্তু এরকম, উনি আসবেন এবং সরাসরি চলে যাবেন। অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি স্যারের সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছে। একদম 45 মিনিট বক্তব্য দেবেন, তারপরে অটোমেটিক ঘড়ি না দেখে উনি অটোমেটিক বন্ধ করে দিয়েছেন। তার কতগুলো শক্তিমত্তা আছে। এবং আমার জীবন ধন্য যে আমি এমন একজন শিক্ষকের পদপ্রান্তে 2 অক্ষর অর্থনীতি পড়ার সুযোগ পেয়েছি। থ্যাংক ইউ ভাই।